আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের 6 অধ্যায় জাবেদার বোর্ড বইয়ের 71 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে। দেখো 71 পৃষ্ঠার কাজটা আমরা আজকে সমাধান করব। সো পুরো ক্লাসটা আশা রাখি মনোযোগের সাথে তুমি দেখবে এবং পুরোটা একটু বোঝার চেষ্টা করবে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি এবং কিভাবে সমাধান করতে হয় তার সব কিছু কিন্তু এখানে আমি আলোচনা করব। দেখো তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা প্রশ্নও দেওয়া আছে। দেখো হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন তারিখের লেনদেন দেওয়া আছে। তো এখানে যেটা বলছে দেখো, উপরের লেনদেন সমূহ হতে সাধারণ জাবেদা দাখিলা, এখানে সাধারণ জাবেদা লিখতে হবে আমাদেরকে। তো আমরা যদি ওখানে কিছু উদাহরণ দেওয়া ছিল, উদাহরণগুলো দেখে হয়তো অনেকে মোটামুটি উদাহরণ থেকে সমাধান করেছো, কিন্তু এখন আমাদেরকে শিখতে হবে হচ্ছে এই যে কাজটা দেওয়া ছিল সেই কাজটা সমাধান করা শিখতে হবে। তো চলো আমরা সমাধান করি, দেখি কি অবস্থা কি পরিস্থিতি। ওকে, তো এখানে এপ্রিলের 1 তারিখে, তো তার আগে আমি একটু বলে রাখি, এটা হচ্ছে সাধারণ জাবেদা দাখিলা, তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং মাঝখানে কি থাকে, খতিয়ান পৃষ্ঠা থাকে, যেটা এখানে হবে খতিয়ান খ আর হচ্ছে পি পয়রফলা পিল খতিয়ান পৃষ্ঠা। ওকে, তো আমরা প্রথমে 1 তারিখের লেনদেন লিখব। তো 1 তারিখের লেনদেনে কি হয় দেখো, 1 তারিখের লেনদেনে প্রথমে এপ্রিলের 1 দেনাদার হতে চেক প্রাপ্তি 8000 টাকা। তো আমরা এখানে কি পাইছি, চেক পাইছি। এই চেক প্রাপ্তি কত টাকা, 8000 টাকা। তো আমরা কার থেকে পাইছি, দেনাদার থেকে পাইছি। খেয়াল করো, আমি পাইছি চেক, চেক পাইলে আমরা সেটা ব্যাংক হিসাব ধরে থাকি। তো আমরা এখানে লিখব কি, ব্যাংক হিসাব ডেবিট লিখব, ব্যাংক হিসাব ডেবিট। আর আমরা টাকাটা পাচ্ছি কার কাছ থেকে, চেকটা পাচ্ছি কার কাছ থেকে, দেনাদারের কাছ থেকে। সো দেনাদারের কাছ থেকে যেহেতু আমরা পাচ্ছি, দেনাদার হচ্ছে একটা সম্পদ আর দেনাদার নামক সম্পদটা কমে যাচ্ছে। সো দেনাদার হিসাব ক্রেডিট, কারণ সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। আর এখানে ব্যাংক একটা সম্পদ, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তো ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তো আমরা এখানে লিখবো কি, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। টাকা হবে কত, 8000 টাকা, এখানে 8000 টাকা। ওকে, তো এখানে আমরা একটা ব্যাখ্যা লিখতে পারি, আমাদেরকে একটা ব্যাখ্যা লিখতে হবে। তো ব্যাখ্যাটা কি হবে, যে দেনাদার হতে চেক প্রাপ্তি, দেনাদার হতে চেক প্রাপ্তি, দেনাদার হতে চেক প্রাপ্তি। ওকে, এই গেল 1 নাম্বার লেনদেনের। তারপর চলো 1 নাম্বারের পরে আছে কত, 2, 3 নাম্বারটা আছে। তো 3 নাম্বারে কি আছে দেখো, 3 নাম্বারে বলা আছে মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা। ঋণ গ্রহণ 20,000 টাকা। আমি কারো থেকে ঋণ নিচ্ছি, ঋণটা হচ্ছে একটা দায়, আর যত আমি ঋণ নিব তত দায়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। সো ঋণ হিসাব হবে ক্রেডিট, কারণ দায় এখানে বৃদ্ধি পাচ্ছে, দায় যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয়। আবার তার কাছ থেকে আমি কি নিচ্ছি, টাকা নিচ্ছি, নগদ, নগদ টাকা। তো ঋণ নিচ্ছি ঠিক আছে, কিন্তু ঋণ হিসাবে কি নিচ্ছি, নগদ টাকা নিচ্ছি। তো নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে, যেন নগদান হিসাব ডেবিট হবে। সেখানে আমরা লিখব কি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর লিখব কি, ঋণ হিসাব, ঋণ হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। টাকা হবে কত, 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো, আমি যখন ঋণ নিছি, কি নিছি, নগদ টাকা নিচ্ছি না, প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে না, এজন্য নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পাইছে, সো নগদান হিসাব ডেবিট হয়েছে। আর ঋণ নিছি, ঋণ একটা দায়, দায় যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয়, এজন্য যে ঋণ হিসাব ক্রেডিট লিখলাম। তো এখন আমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে। তো ব্যাখ্যা কি লিখব, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ। ব্যাস, মানে ব্যাখ্যা আসলে কঠিন কিছু না, আমার মনে হয় ব্যাখ্যা আমি যদি না লিখি তো ভালো হয়। কারণ কি, ব্যাখ্যা হচ্ছে তোমার এখানে যা থাকবে তুমি খালি বোঝাতে পারলেই হয়েছে যে এখানে লেনদেনটা কি, কোন লেনদেনটা হয়েছে, এরকম নগদ না বাকিতে না কি ঘটনা ঘটছে সেটা একটা মূলত বোঝাতে পারলেই হয়। তারপর 5 তারিখে কি আছে, আন্ত ফেরত 5,000 টাকা। আমি বলেছিলাম আন্ত মানে আসছে, ফেরত আসছে। কখন ফেরত আসে, যখন তুমি বিক্রি করবা তখনই তো ফেরত আসবে। তার মানে কি, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। আন্তঃফেরতের আরেক নাম কি, বিক্রয় ফেরত। তো বিক্রয় করলে আমরা সচরাচর ক্রেডিট লিখতাম, তো বিক্রয় ফেরত কি লিখবো, ডেবিট লিখবো। তার মানে আন্তঃফেরত
ডেবিট লিখব। বিক্রয় ফেরত মানেই তো আন্ত ফেরত, সো লিখব কি আন্ত ফেরত ডেবিট। তারপর আমরা লিখব হচ্ছে যেহেতু ফেরত আইছে, এখন আমি বিক্রি করেছিলাম যখন, তখন আমার দেনাদারের পরিমাণটা বৃদ্ধি পেয়েছিল, নিশ্চয়ই এই ফেরত আসলে সেটা ধরে নিবা অবশ্যই লেনদেনটা বাকিতে হয়েছে। তার মানে আমি বাকিতে বিক্রি করেছিলাম, তো আমার তখন দেনাদার হয়েছিল যখন আমি বাকিতে বিক্রি করেছিলাম, সেই দেনাদারটা কিন্তু এখন কমে যাবে। তো দেনাদার কি একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। সো আমরা এখানে লিখব দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট, এটা মাথায় রাখতে পারো। আন্তঃফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 500 টাকা। লিখো 500 টাকা। ওকে, তারপর এখানে ব্যাখ্যা কি লিখব? বিক্রয় ফেরত। বেশ, সো এবার চলো 8 তারিখে কি আছে? পুরাতন আসবাবপত্র বিক্রয় 2000 টাকা। কি বলছে? পুরাতন আসবাবপত্র বিক্রয় 2000 টাকা। এখানে কিন্তু আমরা ভুলেও বিক্রয় হিসাব লিখব না। কি করব না? ভুলেও বলো, বিক্রয় হিসাব ভুলেও লিখব না। কারণ কি? বিক্রয় করছি আমরা আসবাবপত্র, সো আমার এখানে স্থায়ী সম্পদ বিক্রি করলে কিংবা স্থায়ী সম্পদ ক্রয় করলে আমরা কখনো ক্রয় বা বিক্রয় লিখি না, আমরা ওই সম্পদ হিসাব লিখি। তো এখানে বিক্রয় করতেছি যেহেতু আসবাবপত্র, সো আসবাবপত্র নামক সম্পদটা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। আর বিনিময়ে আমি কি পাচ্ছি? নগদ টাকা পাচ্ছি। বিনিময়ে কি পাচ্ছি? নগদ টাকা। আমি নগদ টাকার বিনিময়ে বিক্রি করতেছি। সো এখানে লিখব কি? নগদান হিসাব ডেবিট। কি লিখব? নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আর লিখব কি? বিক্রয়, সরি বিক্রয় লেখা যাবে না বলছি, তারপর আবার সেটা লিখতে যাচ্ছিলাম। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কত টাকা? 2000 টাকা। ওকে, তো এখানে আমরা লিখতে পারি কি? যা ব্যাখ্যার মধ্যে নগদে আসবাবপত্র বিক্রয়, নগদে আসবাবপত্র বিক্রয়। ওকে, তারপর 10 তারিখে দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। দেখো, তুমি একজন দেনাদারের কাছ থেকে টাকা পাইতা, সেই টাকাটা তুমি এখন আর পাবা না। সো দেনাদারের কাছ থেকে যখন টাকা পাবা না, তখন ওইটাকে বলা হয় অনাদায়ী পাওনা। এর আরেকটা নাম আছে, নামটা হচ্ছে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এটা জাবেদা আমরা সচরাচর লিখে থাকি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট লিখে থাকি। কি লিখে থাকি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর হচ্ছে তোমার প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট। এই জাবেদাটা মুখস্থ করে ফেলবা। কোনো এক ক্লাসে আমি একদম ব্যাখ্যা সব বুঝাই দেব, যখন এটার আরও কাজ আসবে ব্যাপকভাবে। সো এখন আপাতত তোমার, আমার মনে হয় না এটা শুধু শুধু বোঝানো মানে বিফলে যাবে, কারণ তুমি এখন এতটা বুঝতে পারবে না। এটা অনেক বড় একটা ইতিহাস আছে, যখন চূড়ান্ত হিসাব করবো তখন এটা বুঝতে পারবা। তাহলে এটা কি? অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাবভুক্ত। তারপর কি আছে? 12 তারিখে আছে। দেখো 12 তারিখে কি লেখা আছে? ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে। ব্যাংক কর্তৃক কি করেছে? প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে। প্রদেয় বিল জিনিসটা কি? তোমার কাছে একজন মানুষ টাকা পাইতো, তুমি তাকে একটা দলিলে সিগনেচার করে দিছো, সেটা নাম হচ্ছে প্রদেয় বিল। একটা বিলে সিগনেচার করে দিছো। ওই প্রদেয় বিলের মূল্যটা হচ্ছে এমন, ওটা চাইলে যে কোনো ব্যাংকে যে জমা দিলে ব্যাংক তাকে টাকা দিয়ে দেবে, পরে ব্যাংক আবার আমার কাছ থেকে সুদ আসল সহ মানে টাকাটা গ্রহণ করবে। তো এই যে একটা ব্যাপার, যখন তুমি হচ্ছে তোমার দেনাদার পাওনাদার, তোমার পাওনাদার যখন তোমার কাছ থেকে টাকার জন্য চাপ দিবে, প্যারা দিবে অনেক, তখন তুমি কি করবা? দেনাদারকে কিন্তু একটা সিগনেচার দিয়ে দিবা, একটা বিল দিয়ে দিবা। তো এই প্রদেয় বিল একটা দায়, প্রদেয় বিলটা একটা কি? দায়। তো যখন প্রদেয় বিলের টাকা ব্যাংক পরিশোধ করে দিবে, মানে আমার অ্যাকাউন্ট থেকে পরিশোধ হয়ে যাবে, তখন আমার অ্যাকাউন্টের টাকা আলটিমেটলি কমে যাবে, কারণ অ্যাকাউন্টে একটা সম্পদ, দেনাদার মানে অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে ওটা কি? একটা সম্পদ। সম্পদ কমে যাবে না? সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। আর প্রদেয় বিল একটা দায়, সো দায় কমে যাবে, প্রদেয় বিল হিসাব ডেবিট হবে। সেখানে কি লিখবো? প্রদেয় বিল হিসাব ডেবিট।
প্রদেয় বিল হিসাব ডেবিট। আর বিনিময়ে কি হবে? ব্যাংকের টাকা কমবে, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে আমরা ব্যাখ্যা কি লিখতে পারি যে হচ্ছে তোমার প্রদেয় বিলের অর্থ পরিশোধ, প্রদেয় বিল পরিশোধ, প্রদেয় বিল পরিশোধ। হাতের লেখা সুন্দর না, একটু বুঝে নিতে হবে। তো আমরা অনেকগুলো টাকা ইতিমধ্যে লেখা বাদ দিয়েছি, টাকাগুলো একটু লিখে নেই। হচ্ছে 10 তারিখে ছিল 1000 টাকা, দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য ছিল না, সেটা লিখে দেব। তারপরে 12 তারিখে হচ্ছে 3000 টাকা পরিশোধ করছে, 3000 টাকা। ব্যাস, এই হচ্ছে 12 তারিখ পর্যন্ত। তারপর চলো আমরা এবার 15 তারিখেরগুলো সমাধান করি। সো এইভাবে সমাধান করতে হবে, একটু কষ্ট করে দেখে নাও, পারলে হচ্ছে নোট করে নাও, তুলে নাও, সবচেয়ে ভালো হবে। ওকে, তারপর আমরা চলো পরের লেনদেনগুলোতে যাই, দেখি কি লেখা আছে। ওকে, পরে আছে 15 তারিখে কি লেখা আছে? অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়। তো চেয়ার টেবিল একটা আসবাবপত্র, চেয়ার টেবিল কি একটা বলো? আসবাবপত্র। সো আসবাবপত্র বৃদ্ধি পাবে, ফার্নিচার বৃদ্ধি পাবে, আসবাবপত্র একটা সম্পদ। সো এখানে আমরা ক্রয় হিসাব লিখবো না, কোনো সম্পদের ক্ষেত্রে ক্রয় হিসাব লিখি না, আমরা লিখি কি? ওই সম্পদের নাম লিখি। কি তো সম্পদের নামটা কি এখানে? আসবাবপত্র। তো আমরা লিখবো আসবাবপত্র হিসাব, ক্রয় তো লিখবই না, আসবাবপত্র হিসাব ডেবিট। আর কি লিখবো? আমার টাকাটা অফিসের জন্য ক্রয় করেছি, আমার অফিসের টাকা কমে যাবে, নগদ টাকা কমে যাবে। তো নগদ টাকা কমে গেলে, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। এখানে যেমন আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট লিখেছি। তাহলে কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়? 7000 টাকা। সো এখানে লিখবো 7000 টাকা, 7000 টাকা। ওকে, তাহলে আসবাবপত্র ক্রয়। সো এখানে আমরা ব্যাখ্যাটা একটু লিখবো। ব্যাখ্যাটা কি লিখবো? চেয়ার টেবিল ক্রয়, চেয়ার টেবিল, চেয়ার টেবিল ক্রয়। হাতের লেখা খুব একটা সুন্দর না, ভয়াবহ অবস্থা, একটু কষ্ট করে হলেও বুঝে নিও। তারপরে চলো আমরা পরেরটাতে যাই। পরেরটাতে আছে কি? 18 তারিখে বিনিয়োগের সুদ আদায় হলো। সুদ, বিনিয়োগ হচ্ছে একটা সম্পদ, বিনিয়োগ কি একটা সম্পদ? কারণ বিনিয়োগ থেকে আমরা প্রতি মাসে, প্রতি বছরে সুদ পাই। তো ব্যাপারটা হচ্ছে এমন, যার থেকে আমি ইনকাম হয়, আমার যার থেকে আমি টাকা পাই, সেটা হচ্ছে একটা সম্পদ। যে আমার প্রতিষ্ঠানে রোজগার করে দেয়, সেটা একটা সম্পদ। তো বিনিয়োগ একটা সম্পদ, ইনভেস্টমেন্ট, লগ্নি, বিনিয়োগ। তো বিনিয়োগ একটা কি? সম্পদ। তো সম্পদ, এখানে আমার কোনো ইফেক্ট পড়তেছে না, সম্পদের ইফেক্ট এখানে নাই। এখানে আছে কি? সুদ। তো এই বিনিয়োগ থেকে যে সুদটা হচ্ছে, সেটা আমার জন্য একটা আয়। তো এই আয় হয়েছে, এই জন্য ক্রেডিট হবে, বিনিয়োগের সুদ কি হবে? ক্রেডিট হবে। আর আমি তার কাছ থেকে নগদ টাকা আদায় হয়েছে, যেহেতু নগদ টাকা, সো আমি নগদ টাকা কিন্তু পাইছি 1000। তো আমি এখানে লিখবো কি? নগদান হিসাব ডেবিট লিখবো। কি লিখবো? নগদান হিসাব ডেবিট। কারণ কি? নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাইছে, বিনিয়োগের সুদ একটা আয়, আর আয়টা আমি নগদে পেয়ে গেছি। সো নগদ টাকা নামক সম্পদ আমার বৃদ্ধি পেয়েছে নগদে, আর আমার আয় বৃদ্ধি পাইছে। সো আমি লিখবো কি? বিনিয়োগের সুদ হিসাব, বা বিনিয়োগের সুদ আয়, বিনিয়োগের সুদ আয় ক্রেডিট। কত টাকা? 1000 টাকা, মেবি, হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা। তাহলে এখানে লিখবো বিনিয়োগের সুদ প্রাপ্তি। ব্যাখ্যার মধ্যে লিখবো বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি। তারপর 20 তারিখে, 18 তারিখের পরে দেখো এখন 20 তারিখে খেয়াল করো। 20 তারিখে কি লেখা আছে? প্রাপ্য কমিশন 6000 টাকা। প্রাপ্য কথাটা বুঝতে হবে, প্রাপ্য কথাটা বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। প্রাপ্য মানে কি? আমি এখনো পাই নাই। প্রাপ্ত, পয় তয়, প্রাপ্ত মানে আমি পেয়ে গেছি। প্রাপ্য মানে কি? আমি এখনো পাই নাই, তার মানে এটা একটা আমার সম্পদ। এখানে কমিশনটা হচ্ছে একটা আয়। কমিশন কি? একটা আয়। আমি আয়টা, আমার আয় হয়েছে কিন্তু আমি টাকা এখনো পাই নাই। তো এই নগদ টাকা যেহেতু পাই নাই, নগদ টাকা কি একটা, পাইলে আমার নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাইতো, কিন্তু নগদ টাকা পাই নাই, এজন্য এটাকে আমি বলবো কি? প্রাপ্য কমিশন হিসাব ডেবিট। কারণ প্রাপ্য কমিশন একটা সম্পদ। কোনো আয়ের পাশে যদি প্রাপ্য লেখা থাকে বা অনাদায়ী লেখা থাকে, সেটাকে একটা সম্পদ বলা হয়। তাহলে আমি এখানে লিখবো কি? প্রাপ্য কমিশন ডেবিট। কি লিখবো? প্রাপ্য কমিশন ডেবিট।
আর কমিশন আয়, সো আমি এখানে লিখব কমিশন, শুধু কমিশন লিখব। ক্রেডিট কত টাকা বলো? 600 টাকা, 600 টাকা। ওকে, 600 টাকা। সো এখানে আমরা ব্যাখ্যা লিখব প্রাপ্য কমিশন বা কমিশন প্রাপ্য আছে, প্রাপ্য কমিশন। ওকে, প্রাপ্য কমিশন। তারপর দেখো পরেরটা কি আছে, তারপর আছে হচ্ছে তোমার ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। বলেছিলাম না, ব্যাংক থেকে উত্তোলন করলে সেটা প্রতিষ্ঠানে আসে, আর প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলে মালিক নেয়। খুবই গুরুত্বপূর্ণ কথা। সো ব্যাংক থেকে যখন উত্তোলন করা হয় তখন প্রতিষ্ঠানে আসে, আর প্রতিষ্ঠানে আসা মানে কি? প্রতিষ্ঠানে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাওয়া। ব্যাংকের টাকা প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে তো নগদ টাকা বাড়বেই। সো আমরা এখানে কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট, কারণ প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে। নগদান হিসাব ডেবিট। আর এটা হচ্ছে আমার ব্যাংকের টাকা কমে যাবে, সো ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কত টাকা হবে? প্রাপ্য কমিশন ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা, 4000 টাকা, 4000 টাকা। টাকার পরিমাণ অনেক সময় মিস্টেক হয়, আমার প্রচুর ভুল হয় টাকা পয়সার হিসাব, একটু খেয়াল করো। হ্যাঁ, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আশা করি তুমি বুঝতে পারবে। তারপর কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে হচ্ছে এখানে ব্যাখ্যা দিতে হবে আমাদেরকে, যে কি ব্যাখ্যা দিব? ব্যাংক হতে উত্তোলন করা হলো 4000 টাকা, তাহলে ব্যাংক থেকে প্রতিষ্ঠানে উত্তোলন, ব্যাংক থেকে প্রতিষ্ঠানে উত্তোলন। ওকে, তারপর চলো 25 তারিখে যাই। পাওনাদারকে চেকে পরিশোধ করা হলো 6500 টাকা। কত টাকা পরিশোধ করছে? 6500 টাকা, এবং 500 টাকা বার্তা প্রাপ্তি। তুমি কাকে পরিশোধ করেছো? পাওনাদারকে। কত টাকা পরিশোধ করেছো? 6500। ছাড় পাইছো কত? 500 টাকা। তাহলে সে তোমার কাছে পাইতো কত টাকা? তুমি 6500 টাকা পরিশোধ করছো কাকে? পাওনাদারকে, যে তোমার কাছে টাকা পাইতো, সে তোমাকে 500 টাকা ছাড় দিছে। তুমি দিছোই 6500, ছাড় দিছে 500, তার মানে তুমি পাইতা, তোমার কাছে সে পাইতো 7000 টাকা। তো এখন এই 7000 টাকা নামক পাওনাদার তোমার কাছে আর কখনোই চাবে না, কারণ তুমি তার পুরো টাকাটা নিষ্পত্তি করে দিছো। মানে ছাড় নিয়ে হোক, যেভাবে হোক, তুমি তাকে পরিশোধ করে দিছো। সো পরিশোধ যেহেতু করে দিছো, এই পাওনাদার নামক দায়টা কিন্তু কমে গেছে, পুরো 7000 টাকার কখনোই চাবে না। সো পাওনাদার নামক দায় কমে গেছে, সো পাওনাদার হিসাব ক্রেডিট হবে। কি হবে? পাওনাদার হিসাব ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। আর হচ্ছে সে আমাকে ছাড় দিছে কত টাকা? 500 টাকা ছাড় দিছে। এটা আমার জন্য একটা আয় আলটিমেটলি। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সো লিখব কি? প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা। কত টাকা? 500 টাকা। এটা ক্রেডিট, কারণ এটা একটা আয়। তো 7000 টাকা নামক পাওনাদার কমে গেল, আর সে আমার ছাড় দিছিল 500 টাকা। তাকে আমি কত টাকা পরিশোধ করেছিলাম? তাকে আমি 6500 টাকা পরিশোধ করেছিলাম। সো আমি লিখব কি? আমার নগদ টাকা আমি পরিশোধ করেছি, নগদ টাকা না, চেকে পরিশোধ করেছি, সরি। তো চেকে পরিশোধ করলে কি হবে? ব্যাংক হিসাব হবে, কারণ টাকাটা ব্যাংক থেকে চলে যাবে। ব্যাংক হিসাব ক্রেডিট 6500 টাকা। কথাটা মাথায় রাখবা, যেহেতু তাকে আমি চেক পরিশোধ করছি, তার মানে আমার ব্যাংকের টাকা চলে যাবে। সো ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। আমি এর আগে হয়তো বলেছি নগদান হিসাব, সরি। তো তারপর দেখো 25 তারিখে ব্যাখ্যা লিখে দিবে কি? পাওনাদারের পূর্ণ নিষ্পত্তিতে কি? চেক প্রদান, বার্তা প্রাপ্তি, শেষ। তারপর আসবাবপত্রের উপর অবচয় ধার্য করো। এই অবচয় জাবেদা আমি মুখস্থ করতে বলছিলাম। অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা লিখতে হয়। তো এখানে লিখব কি? অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট। আর পুঞ্জীভূত অবচয়, আধুনিক ভাষায় বলে অবচয় সঞ্চিতি, আর সনাতন পদ্ধতিতে বলা হয় পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। লিখে ব্র্যাকেটে আসবাবপত্র লিখবা ক্রেডিট। কত টাকা? 800 টাকা। এখানে লিখো 800 টাকা। এখন চাইলে তোমরা জাবেদাটা পুরোটা টোটাল হিসাব করে দিতে পারো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দুই পাশে টাকার পরিমাণটা হিসাব করে দিতে পারো। এটা বাধ্যতামূলক না, তারপর দেয়া যায়, দিলে ভালো হয়। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি পুরো ক্লাসটা তোমার কাছে ভালো লেগেছে। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কমেন্ট করতে হবে। কোনো ভুল মনে হলে বা তোমার দ্বিমত থাকলে সেটাও তুমি লিখতে পারো। আর সবচেয়ে বড় কথা, অ্যাটলিস্ট
তোমার ক্লাসে যতগুলো বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করো। আমি তাহলে নিয়মিত ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। আর যত দ্রুত পারো আমার লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, লেকচার শিট খুবই দরকার তোমাদের জন্য। এসএসসি হিসাব বিজ্ঞানের যে লেকচার শিট, সেই লেকচার শিট যত দ্রুত পারো কালেক্ট করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।